হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো স্পেস ডেবিস এই টপিকটার উপর। দেখো, আজকে তোমাদের হোয়াট টু রিড সেশনে কি বলা হয়েছিল, দা হিন্দু সায়েন্স পেজ থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালোভাবে পড়ার জন্য। আজকে আমাদের যে আর্টিকেলটা আছে সেটা কিন্তু এই আর্টিকেলের থেকে কারেন্ট প্লাস যে স্ট্যাটিক পোর্শন আছে এর সাথে রিলেটেড, সেটাকে কানেক্ট করে কিন্তু আমাদের এই আর্টিকেল। এবার তোমরা যারা এর আগে ইউপিএসসি দিয়েছো তারা জানো যে স্পেসটা কতটা ইম্পর্টেন্ট, স্পেস বোথ প্রিলিমস প্লাস মেইনসের জন্য। এটা এমন 2025 এর কোয়েশ্চেন। কালকেও ফালকন 9 যখন আমরা ডিসকাস করেছিলাম তখনও কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের দেখিয়েছিলাম। দেখো, স্পেস রিলেটেড কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছে। এটা যেমন 2018 এর কোয়েশ্চেন, ঠিক আছে। আইআরএনএসএস এর উপর, স্যাটেলাইটের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। ইন্ডিয়াস রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, সেম ইয়ারে লঞ্চ ভেহিকেলের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো স্পেসে যদি কিছু থাকে না, কোনো কিছু যার বারবার যদি নিউজে আসছে না, সেটা কিন্তু আমাদের খুব মাইনিউটলি পড়তে হয়। আসার এক্সামে রিপিট হওয়ার চান্স কিন্তু প্রচুর বেশি। আর এখনো পর্যন্ত স্পেস ডেব্রিসের উপর ডাইরেক্ট কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু ফ্রিকোয়েন্ট লাস্ট কিছু বছর ধরে এটা ফ্রিকোয়েন্টলি নিউজে আসছে, ঠিক আছে। তো এই টপিকটা কিন্তু কভার করে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যখন এই টপিকটা কভার করব, প্রথমে আমরা দেখে নিই যে কোন কোন ডাইমেনশন আমরা কভার করব। দেখো, প্রথমে আমরা কনটেক্সট বুঝবো, তারপরে স্পেস ডেব্রিস যেটা বলছি কি জিনিসটা কি এটা বুঝবো, তারপরে ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ আছে এই স্পেস ডেব্রিস এটাকে ট্যাকেল করার জন্য সেটা ব্যাপারে আমরা জানবো। এরপর গ্লোবাল ফ্রেমওয়ার্ক কি আছে সেটাও আমরা জানবো, ঠিক আছে। এরপর এই কনসেপ্টের উপর বেস করে একটি প্রিলিমস এর এমসিকিউ আছে যেটা তোমাদের সলভ করতে হবে, আর আমাকে কমেন্ট সেকশনে যে আনসারটা জানাতে হবে। তখনই বুঝতে পারবো যে তোমরা কন্টেন্টটাকে কতটা অ্যাবজর্ব করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কনটেক্সট দিয়ে শুরু করি। দেখো, কালকের আমরা এই যখন ফালকন 9 বলে যে টপিকটা রকেটটার ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম, সেটাও বলে তখনই দেখিয়েছিলাম যে রকেটটা যখন মানে রিইউজেবল রকেট যখন এন্ট্রি করছে, ঠিক আছে, আর্থে, তো অ্যাটমসফিয়ারে প্রচুর মেটালিক পলিউশন করছে। এর ফলে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন ডিপ্লিটেশনের একটা চান্স কিন্তু এক্সপার্টরা কিন্তু হতে পারে বলে কিন্তু এক্সপার্টরা মনে করছে। সে এবার এই আর্টিকেলটার কনটেক্সটটা দেখো, রিসেন্টলি কি হয়েছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কিন্তু একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। সেখানে কি বলছে, যেহেতু আমরা প্রত্যেক দেশ প্রচুর প্রচুর স্যাটেলাইট লঞ্চ করছে না, তো এই স্যাটেলাইট লঞ্চের ফলে না যে আর্থের চারিপাশের যে অরবিট আছে, ঠিক আছে, এই অরবিট কিন্তু ক্রাউডেড হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের যে মানে এক্সিস্টিং মেকানিজম এই স্পেস গভর্নেন্স সেটা কিন্তু এই ক্রাউডিং এই ক্রাউডেড অরবিটাল ক্রাউডিং এর যে ফিনোমিনা সেটা ট্যাকেল করার জন্য কিন্তু সাফিসিয়েন্ট না, ঠিক আছে। এর সাথে সাথে ইন্ডিয়ান স্পেস সিচুয়েশনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট কে পাবলিশ করে? ইসরো। ইসরো কি বলছে এই রিপোর্টের সাহায্যে? বলছে 129 ট্র্যাকেবল অবজেক্ট আছে যেটা কিনা ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো হচ্ছে আমাদের স্যাটেলাইট, স্পেন্ট রকেট স্টেজ, এর দ্বারা কিন্তু এই 129 ট্র্যাকেবল অবজেক্ট কিন্তু তৈরি হয়েছে, যেটা কিন্তু যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আমরা পরবর্তীতে ভারতীয় অন্তরিক্ষ অভিযান মানে মিশন এইগুলো যে করার চেষ্টা করছি, তাতে কিন্তু একটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট থ্রেট কিন্তু একটা, ঠিক আছে। তো তোমরা কনটেক্সট বুঝতে পেরেছো যে অরবিটাল ওভার ক্রাউডিং কিন্তু হচ্ছে, আর এক্সিস্টিং যে স্পেস গভর্নেন্স আছে সেটা কিন্তু এই অরবিটাল ওভার ক্রাউডিং কিন্তু মিটিগেট করার জন্য বা ট্যাকেল করার জন্য কিন্তু ইজ নট ইন আ গুড স্টেট, ঠিক আছে, স্টেট। এরপর আমাদের যেটা বুঝতে হবে যে স্পেস ডেব্রিসটা কি, ঠিক আছে। দেখো, স্পেস ডেব্রি সিম্পল ভাবে বোঝো, এটা হচ্ছে নন ফাংশনাল, যার কোনো ফাংশন নেই, হিউম্যান মেড অবজেক্ট। কোথায় আছে না? আর্থ অরবিটে। এই যদি ধরো আর্থ হয়, এই আর্থের যদি অরবিট হয়, তো এখানে কিছু নন ফাংশনাল, যার এখন কোনো ফাংশন নেই, আর হিউম্যান মেড অবজেক্ট, ঠিক আছে। কোনো অ্যাস্ট্রয়েড টেস্ট্রয়েড কিন্তু স্পেস ডেব্রির মধ্যে একদম পড়ে না, ঠিক আছে। নন ফাংশনাল আর হিউম্যান মেড অবজেক্ট, তারা যখন এই আর্থের চারিপাশে আর্থের অরবিটে এইভাবে ঘুরে যাচ্ছে, তো সেগুলো কিন্তু স্পেস ডেব্রিস। দেখো, এই দেখতে পাচ্ছ এটা আর্থ, ঠিক আছে, এর চারিপাশে দেখছো প্রচুর অবজেক্ট। এবার এর মধ্যে কিন্তু সবকিছু কিন্তু স্পেস ডেব্রিস না, বাট যে সমস্ত অবজেক্টগুলো নন ফাংশন আর বাট হিউম্যান মেড, সেগুলো কিন্তু স্পেস ডেব্রিস, ঠিক আছে। এটাই কিন্তু স্পেস ডেব্রিসের ডেফিনেশনে কিন্তু বলা আছে, ঠিক আছে। এর সাথে সাথে তোমাদের এটা মনে রাখতে হবে যে আচ্ছা, স্পেস ডেব্রিসের সোর্স কি? ধরো কোনো স্যাটেলাইট নাসা বা ইসরো থেকে মহাকাশে পাঠিয়েছে, স্যাটেলাইটটার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু সে আস্তে 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 সেটা
মানে ব্রেকডাউন হয়ে ডেব্রিসে পরিণত হচ্ছে। তাছাড়াও যে রকেটটার সাহায্যে স্যাটেলাইটটাকে পাঠানো হলো, সেই রকেটটা কিন্তু মানে ডিস্ট্রয় হয়ে স্পেস ডেব্রিসে পরিণত হলো। যেমন পিএসএলভি, এলভিএম-3 এগুলো রকেটের কথা। তো এভাবে কিন্তু স্পেস ডেব্রিস কিন্তু তৈরি হয়। আর এই স্পেস ডেব্রি থ্রেডটা কিভাবে করে? দেখো এই স্পেস ডেব্রি গুলো যখন মানে লো আর্থ অরবিটে যখন রিভলভ করে না, মানে আর্থের চারিপাশে এরকম প্রচুর স্পিডে করে। মানে ক্যান ইউ ইমাজিন যে 7.8 কিলোমিটার পার সেকেন্ড, মানে জাস্ট ভাবে এক্ষুনি একটা 1 সেকেন্ড হয়ে গেল, 7.8 কিলোমিটার ট্রাভেল করে নেবো। মানে এত স্পিডে কিন্তু এরা ট্রাভেল করে। আর এই এত স্পিডে ট্রাভেল করে বলে যে একটা সামান্য 1 সেন্টিমিটারেরও একটা ফ্র্যাগমেন্ট, মানে এত ছোট একটা স্পেস ডেব্রি না, যে ইমপ্যাক্ট হয় সেটা এটা হ্যান্ড গ্রানাইটের সমান একটা ইমপ্যাক্ট হয়ে যায়। ঠিক আছে? একদম ক্ষুদ্র একটা স্পেস ডেব্রিজেরও। আর এটা কিন্তু যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আর ভারতীয় আন্তরিক স্টেশন যেটা আমরা বানাবো, পরিকল্পনা আছে, তার জন্য কিন্তু খুব থ্রেটেনিং কিন্তু। ঠিক আছে? তো এই স্পেস ডেব্রিজের যে চ্যালেঞ্জটাকে সেটা কিন্তু আমাদের কিন্তু ট্যাকেল করতে হবে। আর এর সাথে একটা টার্ম না তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, কেসলার সিনড্রোম। ইউপিএসসি কিন্তু এই টাইপের টার্ম না খুব পছন্দ করে। হুইচ অফ দ্য ফলোইং টার্ম বেস্ট ডেসক্রাইব কেসলার সিনড্রোম, এরকম ভাবে কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে? তো কেসলার সিনড্রোমটা কি? এটা একটা থিওরিটিক্যাল টিপিং পয়েন্ট। আচ্ছা, থিওরিটিক্যাল টিপিং পয়েন্টটা কখন হবে? তখন ধরো স্পেস ডেব্রিজের যে ডেনসিটি লো আর্থ অরবিটে এতটাই হয়ে গেল যে একটা কলিশন হলো, তারপরে কলিশনের চেইন রিঅ্যাকশন হতে থাকলো। ঠিক আছে? প্রথমে ধরো এখান থেকে এখানে কিছু আছে, এই অবজেক্টটা যে এটাকে কোলাইড করলো, এই যে আরো ভালোভাবে ইয়ে করেছি, একটু বড় করে। ধরো এটা একটা পার্টিকেল আছে, এটা একটা স্যাটেলাইট আছে, এখানে আরো স্যাটেলাইট আছে। ঠিক আছে? এবার এই যে পার্টিকেলটা এটা ধরো এখানে হিট করলো, তারপরে যে পরপর এর সাথে এটা হিট হচ্ছে, এর সাথে এটা হিট হচ্ছে, এর সাথে এটা হিট হচ্ছে। ঠিক আছে? তো এইরকম একটা অবস্থা, এরকম একটা টিপিং পয়েন্ট কিন্তু এই কেসলার সিনড্রোম, এই সিনড্রোমটা দ্বারা, এই পার্টিকুলার টার্মটার দ্বারা মেনশন করা, যেখানে কি হচ্ছে যে ডেনসিটি অফ দ্য অবজেক্ট ইন লোয়ার সার্ভিস এতটাই হাই হয়ে যাবে যে সিঙ্গেল কলিশন মাল্টিপল চেইন রিঅ্যাকশন কিন্তু করবে। আর এরপরে কি হবে, মানে প্রচুর ডেব্রিস তৈরি হয়ে যাবে। আর এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু স্পেসে আমরা যে স্যাটেলাইট পাঠাই সেগুলো কিন্তু পুরো ইম্পসিবল হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই কিন্তু কেসলার সিনড্রোমের যে বেসিক কনসেপ্ট, একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে কিন্তু বোঝানো। ঠিক আছে? এরপর তাহলে আমরা দেখলাম যে স্পেস ডেব্রি প্রচন্ড থ্রেটফুল। তাহলে ইন্ডিয়া কি করছে এটাকে ম্যানেজ করার জন্য? ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ কি আছে? দেখো একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, নাম কি? প্রজেক্ট নেত্রা। নেত্রা মানে নেটওয়ার্ক ফর স্পেস অবজেক্ট ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিসিস। এটা কি না, এটা আর্লি ওয়ার্নিং সিস্টেম। ঠিক আছে? এর সাহায্যে কি মানে আর্লি ওয়ার্নিং সিস্টেম কি করা হয়, যে স্পেসের যে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, যে কোথায় অবজেক্ট আছে, ঠিক আছে, এইসবের ব্যাপারে কিন্তু ডেব্রিস ম্যানেজমেন্ট করা, এই সিচুয়েশনাল অ্যাওয়ারনেসের দ্বারা কিন্তু ডেব্রিস ম্যানেজমেন্ট করা। আর এই সিচুয়েশনাল অ্যাওয়ারনেসটা পাওয়ার জন্যই কিন্তু কিছু হাই প্রিসিশন র্যাডার, টেলিস্কোপ এগুলো কিন্তু রাখা আছে, যার সাহায্যে কিন্তু এগুলো ডিটেক্ট করা হয়, প্লাস এই হ্যাজার্ডকে কিন্তু ট্র্যাক করা হয়। আর যখন ট্র্যাক করতে পারে তারপরে কিন্তু কি করে না, কলিশন অ্যাভয়েডেন্স ম্যানুভার। ঠিক আছে? এটার সাহায্যে কি করে, ধরো স্যাটেলাইটটার পাথ হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে স্যাটেলাইটের পাথ একটা। ঠিক আছে? এবার এখানে দেখলো কোনো ডেব্রিজ আছে যেটার সাথে এই স্যাটেলাইটটা হিট হতে পারে। তো এই কলিশন অ্যাভয়েডেন্স ম্যানুভারের সাহায্যে স্যাটেলাইটটাকে একটু মুভ করিয়ে দিল। ঠিক আছে? যাতে এই ডেব্রিটাতে আর হিট না হলো। এভাবে কিন্তু আমাদের যে স্পেস অ্যাসেট আছে সেটা কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারি। বোঝা গেল? প্রজেক্ট নেত্রা, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এখানে আমরা কি করি, হাই প্রিসিশন রাডার, টেলিস্কোপ এটা ব্যবহার করি। ঠিক আছে? এর ফলে আমরা কলিশন অ্যাভয়েডেন্স ম্যানুভারও কিন্তু পারফর্ম করতে পারি। এরপর যেটা আছে IS-4OM, ইসরো সিস্টেম ফর সেফ অ্যান্ড সাস্টেনেবল অপারেশন ম্যানেজমেন্ট। এটা কি? এর সাহায্যে কি, এটা সেন্ট্রালাইজ ইন্ডিয়াস এসএসএ অ্যাক্টিভিটিস, মানে এই পার্টিকুলার যে ইনিশিয়েটিভটা আছে সেটা যে ইন্ডিয়ার স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আছে সেটাকে সেন্ট্রালাইজ করে। আর এই 24/7 কিন্তু আমরা স্পেস ডেব্রিস কিন্তু মনিটর করতে থাকি। ঠিক আছে? এর সাথে সাথে কিন্তু আমরা এই পার্টিকুলার মেকানিজমটা থ্রু গ্লোবাল যে সমস্ত আরো এজেন্সি আছে, ফর এক্সাম্পল নাসা, ঠিক আছে, তারপরে জাক্সা, ঠিক আছে, তো এদের সাথে কিন্তু কোঅপারেট করি যাতে লং টার্ম আউটার স্পেসে সাস্টেনেবিলিটি এনশিওর করার জন্য। বোঝা গেল? তাহলে আমরা প্রজেক্ট নেত্রা পড়লাম, IS-4OM এর ব্যাপারে পড়লাম। এরপর আরেকটা ইনিশিয়েটিভ আছে ডেব্রি ফ্রি স্পেস মিশন। এটা কি? যে এটা আমাদের একটা টার্গেট, যে আমরা কি করতে চাই, যে এর সাহায্যে বাই, দেখো এটা কি লিখেছে, টু এনশিওর নো ডেব্রিস ইজ লেফট ইন অরবিট বাই ইন্ডিয়ান লঞ্চেস আফটার 2030।
2030 মানে 2030 পর, ঠিক আছে, 2030 আমরা এটা এনশোর করতে চাই যে অরবিটে, যে আর্থের চারিপাশে যে অরবিট আছে সেখানে যেন কোনো এরকম মানে ইন্ডিয়া পাঠিয়েছে এমন কোনো অবজেক্ট থেকে ডেব্রি তৈরি হয়েছে সেটা যেন ওই অরবিটে না থাকে। দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ থ্রু দিস মিশন, ঠিক আছে। আর এটা আমরা কি করে করবো, মানে এর জন্য আমরা লাইফ এক্সটেনশন মিশন, ডি অরবিটিং ম্যানুভার এগুলো কিন্তু পালন করবো, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে, যাতে ধরো যে রিমেইনিং ফিউল আছে সেই ফিউলটাকে বার্ন করে যাতে পার্টিকুলার যে স্পেস অ্যাসেটটা আছে সেই যাতে অ্যাটমসফিয়ারে চলে আসতে পারে বা অ্যাটমসফিয়ারে এসে বার্ন হয়ে যায়, ফলে যাতে ডেব্রিস কিন্তু যাতে ম্যানেজ করা যায়, ঠিক আছে। এরপর আমাদের এটা জানতে হবে যে গ্লোবাল ফ্রেমওয়ার্ক আর মডার্ন চ্যালেঞ্জেস কি কি আছে। দেখো প্রথমে যেটা আছে, দেখো ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি, এটা কি আছে এখানে 13 স্পেস এজেন্সি কিন্তু এর পার্ট, ইসরো কিন্তু এর পার্ট। এরা কি করে, গ্লোবাল বেঞ্চমার্ক ফর ডেব্রিজ মিটিগেশনের জন্য গ্লোবাল বেঞ্চমার্ক কিন্তু ইয়ে করে, এটা কিন্তু গ্লোবাল কোঅপারেশনের মধ্যে। এছাড়াও ইউএনসিও কপাস যে ইউএন কপাস গাইডলাইন আছে তার সাহায্যেও কিন্তু আমরা লং টার্ম সাস্টেনেবিলিটি অফ দ্য আউটার স্পেস সেটাকে কিন্তু ইনশোর করে থাকি, ঠিক আছে। আর ইন্ডিয়া কিন্তু আমাদের যে পলিসি আছে না তার মধ্যে কিন্তু এই ইউএন এর যে গাইডলাইন আছে সেটাকে কিন্তু ইনক্লুড কিন্তু করেছে, বোঝা গেল। আর তাছাড়াও আর একটা ইম্পর্টেন্ট আছে 25 ইয়ার রুল। মানে 25 ইয়ার রুল মানে কি, ধরো আজকে কোনো একটা স্যাটেলাইট পাঠালাম, তো স্যাটেলাইটের 25 বছর পর স্যাটেলাইটের সার্ভিস, 25 বছর পর্যন্ত স্যাটেলাইটের সার্ভিস দিল, তারপর এটা হয়ে গেলে 25 বছরের সার্ভিস দেওয়া হয়ে গেলে হয় আমরা স্যাটেলাইটটাকে ডিঅরবিট করে দেবো, তাছাড়া কোনো গ্রেভিয়ার্ড অরবিটে যেখানে অন্য কোনো স্যাটেলাইট নেই সেখানে আমরা পাঠিয়ে দেবো। এর ফলে কি হবে যে স্পেস ডেব্রিজের চান্স কিন্তু অনেক কমে যাবে, ঠিক আছে। আর আমরা স্পেস যে অ্যাসেট আছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করতে পারবো। এছাড়াও দেখো আরেকটি আছে অ্যাটমসফিয়ারিক কনসার্ন, ঠিক আছে। এটা কি, কালকে যেমন ওই ফালকন 9-এ বলেছিলাম, যখন ওই রিইউজেবল লঞ্চ ভেহিকল যখন রি-এন্ট্রি করছে তখন মেটালিক পলিউশন হচ্ছে আপার অ্যাটমসফিয়ারে, বিশেষ করে স্ট্র্যাটোস্ফিয়ারে। তো তার সাহায্যে কিন্তু যে ওজোন ডেপ্লিটেশনের যে একটা ওজোন লেয়ার ডেপ্লিটেশনের যে চান্স সেটা কিন্তু রয়ে যাচ্ছে, ঠিক আছে। আরে এইসব কেন হচ্ছে জানো তো, আমরা ওই মেগা কনস্টিলেশন অফ স্যাটেলাইটের লঞ্চ করার চেষ্টা করছি স্টারলিংকে, তো এর জন্য না মানে অরবিটে স্যাটেলাইটের পরিমাণ প্রচুর বেড়ে যাচ্ছে, ঠিক আছে। যদি আমরা ঠিকভাবে এটাকে ম্যানেজ করতে না পারি না তাহলে কিন্তু শুধু আমাদের ইন্ডিয়ার না, পুরো ওভারঅল কিন্তু প্রত্যেকটা কান্ট্রির যে স্পেস মিশন আছে সেটা কিন্তু প্রচুর ডেঞ্জারে আসতে চলে, ইভেন এখনো পর্যন্ত কিন্তু আছেও ডেঞ্জার। তো সেভাবে কিন্তু, যেমন ফর এক্সাম্পল দেখো এই যেমন পার্টিকুলার টার্মটা দেখেছে কলিশন অ্যাভয়েডেন্স ম্যানুভার, এগুলো পারফর্ম কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু স্পেস এজেন্সিটা করতে থাকছে, যাতে তাদের যে স্পেস অ্যাসেট আছে সেটা যাতে হিট না হয় ওই স্পেস ডেব্রিসের দ্বারা, বোঝা গেল। তো এটাই পড়লাম আজকে আমরা, আশা করি পুরো ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে কি স্পেস ডেব্রিসটা কি, বিশেষ করে কেসলার সিনড্রোম, প্রজেক্ট নেত্রা কি করে, ঠিক আছে, ডেব্রি ফ্রি স্পেস ম্যানেজমেন্ট, গ্লোবাল ফ্রেমওয়ার্ক, 25 ইয়ার রুল। এইবার তোমরা এই কোয়েশ্চেনটাতে আসো, এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করো, ঠিক আছে। স্ক্রিনটাকে পজ করো, কোয়েশ্চেনটা সলভ করো, আনসারটা আমাদের জানাও। উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান স্পেস সিচুয়েশনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অ্যান্ড স্পেস ডেব্রি কনসিডার দ্য ফলোইং স্টেপ। এটা এবার কোয়েশ্চেনটা সলভ করে কমেন্ট সেকশনে আনসারটা জানাও, তাহলেই বুঝতে পারবো কতটা তোমাদের টপিকটা ক্ল্যারিটি এসছে। আর তোমরা সেম টপিকটা যারা বাংলা ভাষায় পড়তে চাও তারা রাইসাইসের ওয়েবসাইটে চলে যাবে, সেম টপিকটা দেখবে বাংলাতেও দেওয়া আছে, তো যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে। টপিকটা সম্পর্কে কিন্তু একদম কমপ্লিট ক্ল্যারিটি ডেভেলপ করে রাখতে, ঠিক আছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে যে আমাদের কিন্তু জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। Thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims. Thank you, student.